কালো টাকা থাকলে শেয়ার বাজারে ঢুকালে সাদা করে দিব, এত পার্সেন্টাইজ দিতে হবে। আমাদের শেয়ারের দাম ওঠানামা করবে কিভাবে? আমার হাতিটা যদি অসুস্থ হয়ে যায় এবং এটা আপনার মাল টানতে না পারে, কাউকে পিঠে করে চড়াতে না পারে, তাহলে আমার আয়ের সোর্স কমে আসলো না? ফাইন্যান্সিয়াল ম্যাটারগুলো নিয়ে ডিসকাস করা আমাদের সবার মাঝখানে একটি আনটোল্ড প্যারাডক্স হিসেবে কাজ করে। আমাদের আশেপাশের মানুষগুলা সবসময় মানি ম্যানেজমেন্ট নিয়ে অনেক ধরনের প্রবলেম ফেস করে, কিন্তু তারা এই জিনিসটা নিয়ে ডিসকাস করে না। সো আজকে এই সোশ্যাল ট্যাবু ব্রেক করতে আমরা আমাদের প্রোগ্রামে এমন একজন অতিথিকে নিয়ে আসছি যিনি টাকার গবেষক হিসেবে পরিচিত। সো উইদাউট এনি ফার্দার এডু, লেটস ওয়েলকাম আওয়ার ম্যান অফ দি আওয়ার, মোহাইমিন পাটোয়ারি ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো। ভাই, আমি আপনার সম্পর্কে শর্ট ইন্ট্রোডাকশন তো দিলাম, এখন আপনি আপনার ব্রিফ জার্নিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমি মোহাইমিন পাটোয়ারি, লেখক এবং অর্থনৈতিক বিশ্লেষক হিসেবে পরিচিত। আমার পড়াশোনা মূলত ফাইন্যান্সে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইবি থেকে ফাইন্যান্সে পড়েছি এবং তারপরে নরওয়ে এবং জার্মানি থেকে ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের উপর দুইটা পৃথক মাস্টার্স করেছি। আর তার পাশাপাশি যেটা আমার স্ট্রংগেস্ট সাইড বলতে পারি সেটা হচ্ছে কি যে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, যেটা আমেরিকা ভিত্তিক লাইসেন্সিং এক্সাম, সেটা 3টা ধাপ সম্পন্ন করেছি। আর বর্তমানে লেখালেখি এবং কর্মের সাথে জড়িত আছি। ভেরি নাইস ভাইয়া। আমরা তো আপনার ভিডিও দেখেছি, বই পড়েছি, বই পড়ে বিশ্ব অর্থনীতি, মুদ্রা ব্যবস্থা এগুলো নিয়ে অনেক কিছু শুনেছি। আজকে আপনার কাছে আমরা পার্সোনাল ফাইন্যান্স নিয়ে অনেক কিছু শুনতে যাচ্ছিলাম। যেমন অনেকে তো শেয়ার বন্ডে ইনভেস্ট করে, অনেকে তো আবাসন ক্ষেত্রে ইনভেস্ট করে, অনেকে জমি কিনে ফেলে, অনেকে হচ্ছে একটা বিজনেস শুরু করে দেয়। আচ্ছা ভাইয়া, শেয়ার বিজনেস জিনিসটা কি? শেয়ার বিজনেস জিনিসটা কি এটা ব্যাখ্যা করার আগে প্রথমে আমি বলি যে পার্টনারশিপ জিনিসটা কি। পার্টনারশিপটা কি? যে কয়েকজন মিলে একটা ব্যবসা করে, তাই না? এটা খুব সহজ যদি উদাহরণ দেই, যে দেখা গেলো একটা গরুর ফার্ম কিনলাম, তো এখানে 10টা গরু আছে, আমরা 3জন ইনভেস্টর, আমরা প্রত্যেকে 3 লাখ করে টাকা ঢাললাম, এতে কি 9 লাখ টাকা হলো। 9 লাখ টাকা দিয়ে আমরা 10টা গরু কিনলাম। 10টা গরু আপনার দেখা গেল কিনে 9 লাখ টাকা দিয়ে কিনে আমরা 18 লাখ টাকা বিক্রি করলাম, 1 বছর পারলাম, বা যেটাই হোক, এর মাঝে খরচ টরচ চাই হলো। তো 18 লাখ টাকা দিয়ে যখন বিক্রি করলাম, তখন কি হলো যে আমরা যে কর্মচারী আছে ওকে বেতন দেওয়ার পর বাকি টাকাটা 3জনের মাঝে কি ভাগ করে ফেললাম। এটা কি পার্টনারশিপ ব্যবসা, তাই না? একসাথে টাকা ঢাললাম, একটা বড় জিনিস কিনলাম এবং তারপরে কি টাকাটা ভাগ করে ফেললাম। গরুর উদাহরণ আর একটু ভালো উদাহরণ যে হাতি কিনা। যেমন হাতি তো একটা অনেক দামি জিনিস এবং হাতির দাম কি লাখ টাকা, মূল্য লাখ টাকা, 5 লাখ টাকা। তো একটা হাতি যদি আমি একটা ইনভেস্টমেন্ট হিসেবে দেখি, যে হাতি দিয়ে আমি জীবিত অবস্থায় দেখা গেল বিয়ের বর পার করবো, আবার মূল্যে হাতির দাম লাখ টাকা, কারণ ওর যে দাঁত এবং যে হাড়টি, হাতির যে হাড়, এই হাড় অনেক মূল্যবান, কারণ এই হাড় দিয়ে সুন্দর অলংকার তৈরি হয় বা অন্যান্য তৈজসপত্র তৈরি হয়। তো এখন আমরা হাতি কিনবো, হাতি কিনে টাকা তো আমার কাছে নেই। তো আমরা কি করলাম যে 10 জন বন্ধু একসাথে হলাম, যে প্রত্যেকে আমরা এই কথার কথা 2 লাখ টাকা দিলাম। তো প্রত্যেকে 2 লাখ টাকা দিয়ে 10 জনে 20 লাখ টাকা দিয়ে একটা হাতি কিনলাম। তারপরে এই হাতি মোটামুটি আমরা বড় সড়ো করে বিভিন্ন ভাবে যে আয় রোজগার হলো, তো সব মিলে আয় রোজগার এবং মরার পর এটার যে বিক্রি সব মিলে আমরা ধরলাম টোটাল আমাদের 50 লাখ টাকা উঠলো সব খরচের পরে। তাহলে যে 30 লাখ টাকা যে বাড়তি আমরা লাভ, এটা কি আমরা 10 জন ভাগ করে নিলাম। এটা কি পার্টনারশিপ। ঠিক এইটা যখন আরো বড় পর্যায়ে যায়, যেখানে লক্ষ লক্ষ লোক মিলে ছোট ছোট ইনভেস্টমেন্ট করে একটা বিশাল বড় কোম্পানির অংশীদার হয়, সেইটাই হচ্ছে কি আমরা প্রত্যেকে শেয়ার হোল্ডার। এইটাই হচ্ছে কি যে শেয়ার। কেমন? আর তাহলে আমরা বলি কি যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ দেখি, সূচক দেখি, ওগুলো কি? ওগুলো আর কিছুই না। ধরেন আমরা লেনদেন করার জন্য একটা জায়গা খুঁজি না? মনে করেন যে শিক্ষক আপনাকে পড়াতে চায়, আপনি শিক্ষকের থেকে শিখতে চান, তখন শিক্ষক বাড়ি বাড়ি গিয়ে ছাত্র খুঁজে না, আপনিও বাড়ি বাড়ি গিয়ে শিক্ষক খুঁজে না, জি, 2 জন মিলে স্কুলে চলে আসেন। স্কুল কি পাঠদানের একটা জায়গা। ঠিক তেমনি ডাক্তারের বাড়িতে আপনি যান না, আপনি ডাক্তার আপনার বাড়িতে আসে না, ডাক্তার আর আপনি একসাথে হাসপাতালে একত্রিত হন, সেটা কি চিকিৎসালয়। ঠিক তেমনি শেয়ার হোল্ডাররা একজন আরেকজনের কাছে বিক্রি করবে, কোম্পানিগুলো একজন শেয়ার হোল্ডার খুঁজবে, এক জায়গায় একত্রিত হয়, সেইটাই স্টক এক্সচেঞ্জ। বুঝা গেল? জি ভাইয়া, গল্পটা শুনে অনেক ইন্টারেস্টিং লাগলো আর কি, যে হাতির গল্প এইভাবে যে শেয়ারের সাথে রিলেট করা যায়, এই জিনিসটা আজকে আমরা জানতে পারলাম। সো ভাই, এই যে শেয়ার বাজারে যে দাম উঠানামা করে, এই কনসেপ্টটা থেকে কিভাবে আমরা হচ্ছে বিনিয়োগের লাভ বা ক্ষতি এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারি? আমরা যদি চাই যে এই শেয়ার বাজারে কিভাবে বিনিয়োগ করব, এটা একটা লম্বা স্টাডির ব্যাপার। কেমন? তো এটা আসলে
চাইলে যে হুট করে 2-3টা টিপস দিব একটা ভিডিওতে একজন করবে, সেটা অত সহজ না। তো এখন শেয়ারের দাম উঠানামা করার পিছনে একদম সহজ উদাহরণ দেই। ধরা যাক আমরা যে সবাই মিলে হাতি কিনলাম, আমাদের তো শেয়ার আছে, প্রত্যেকের 10 জনের কি 10% করে শেয়ার আছে হাতিতে। তো আমাদের শেয়ারের দাম উঠানামা করবে কিভাবে? যদি হাতির দাম উঠে, বাজারে যদি হাতির দাম বাড়ে আমার শেয়ারের দাম বাড়বে, বাজারে যদি হাতির দাম কমে আমার শেয়ারের দাম কমবে। আমার হাতিটা যদি অসুস্থ হয়ে যায় এবং এটা আপনার মাল টানতে না পারে, কাউকে পিঠে করে চড়াতে না পারে, তাহলে আমার আয়ের সোর্স কমে আসলো না? কমে আসছে। তাহলে এই শেয়ারের দাম কমবে। আরেকজনের হাতি, সে কিন্তু আরো সুস্থ আছে, আরো দিন দিন তাজা হচ্ছে, তার শেয়ারের দাম কি বাড়বে? কারণ তার আয় রোজগার বেশি, পটেনশিয়াল বেশি। আমার হাতি সাথে তার হাতে যেভাবে তফাৎ, ঠিক আমার হাতি ধরেন ইন্ডাস্ট্রি, আমার ইন্ডাস্ট্রিতে আয় রোজগার বেশি হচ্ছে, আমার ইন্ডাস্ট্রি ভালো চলছে, আরেকজনের ইন্ডাস্ট্রি রুগ্ন অবস্থা, কেমন, সেখানে ম্যানেজারও ঠিক মতন কাজ করে না, তার শেয়ারের দাম কমবে। এটা হচ্ছে কি যে একদম প্রাইমারি রিজন। এর পাশাপাশি আরো অনেক কিছু রিজন আছে, যেমন হচ্ছে কি যে মানুষের সেন্টিমেন্ট। দেখা গেল যে আবার স্পেকুলেশনকে বাংলা বলে ফটকাবাজি, কেমন। তারপরে হচ্ছে আপনার এই আমাদের হাতে টাকা আসছে কি আসছে না, তারপর দেশে সুদের হার কত, ঋণ নিয়ে শেয়ারে কত, ট্যাক্স কত, এখানে আবার ট্যাক্স রিবেট দিচ্ছে কিনা। আবার হচ্ছে যে অনেক সময় দেখা যায় তোমার কালো টাকা থাকলে শেয়ার বাজারে ঢুকালে সাদা করে দিবে, এত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে। আবার অনেক সময় বিভিন্ন জন একসাথে কাজ করে একটা বড় গ্রুপ তৈরি করে সিন্ডিকেটের মতন ক্রিয়েট করে তারা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। এই সবকিছু যদি আপনি পুরো বুঝতে চান, আবার বিভিন্ন টেকনিক্যাল অ্যানালাইসিস আছে, এটা একটা লম্বা জার্নি এবং এটার পিছনে বছরের পর বছর খাটতে হয়। তো সেটা বলবো কি যে, আর আপনি যদি ওইরকম খাটার এবিলিটি না থাকে, সেই ক্ষেত্রে ইনভেস্ট করার ক্ষেত্রে একজন ইনভেস্টমেন্ট এক্সপার্টের শরণাপন্ন হতে হবে। আমার মনে হয় এইটাই বেস্ট সলিউশন। জি, থ্যাংক ইউ ভাইয়া। এখন এই যে হাতির কনসেপ্টটা আপনি বললেন, এখানে কি কোম্পানিগুলা কি আসলে হাতি এই জায়গায়? পরের টপিকে চলে যায়। হ্যাঁ, তো শেয়ার বাজার নিয়ে তো আমরা বিস্তারিত অনেক কিছু শুনলাম, গল্পের মাধ্যমে জিনিসগুলো অনেকটা বুঝতে পারছি। এখন বন্ড নিয়ে ইনভেস্ট, এটা নিয়ে আমাদের আইডিয়া খুবই কম ভাই, এটা নিয়ে যদি কিছু একটা আমাদের সাথে বলতেন। জি, বন্ড হচ্ছে যে আমরা সঞ্চয়পত্র যেটা বলি, সরকারি সঞ্চয়পত্র ছাড়ে, সেটাই আসলে বন্ড। হ্যাঁ, আবার কর্পোরেশন গুলোও ছাড়ে, কর্পোরেট বন্ডও ছাড়ে। বন্ড হচ্ছে আসলে ঋণ। হ্যাঁ, এটাকে আমি ব্যক্তিগতভাবে ইনভেস্টমেন্ট বলতে রাজি না, কারণ এখানে হচ্ছে কি যে আপনি ঋণ লেনদেন হয়। হ্যাঁ, আপনি যখন বন্ড কিনেন সেটা হচ্ছে আপনি যার থেকে কিনেছেন তাকে ঋণ দিয়েছেন, কিন্তু আবার সুদের হারের পরিবর্তনের সাথে বন্ডের দাম উঠানামা করে। তো অনেকে এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে এইভাবে নেয় যে, কারণ সুদের হার যখন কমে তখন কি বন্ডের দাম বাড়ে, ইনভার্সলি প্রপোর্শনাল। হ্যাঁ, আবার সুদের হার যখন বাড়ে বন্ডের দাম কমে। তো এখন মনে করেন যে আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনি সিগন্যাল পেলেন যে সামনে সুদের হার কি হবে, সুদের হার হচ্ছে যে আপনার কমবে। তো তখন আপনি সাথে সাথেই টাকাটা বন্ডে ঢুকায় ফেলেন। যে সুদের হার কমে 1 কোটি টাকাটা 1,10,00,000 হয়ে গেল, দেখা গেল 1 মাসের মধ্যে হয়ে গেল, সাথে সাথেই টাকাটা ক্যাশ আউট করে ফেললেন। তারপরে খোঁজ নিলেন যে না, এখন তেলের দাম বাড়তে পারে বাজারে, সাথে সাথে অয়েল ইন্ডাস্ট্রিতে ঢুকলেন। তারপরে হলেন এখন সোনার দাম বাড়তে পারে, তারপরে এই টাকাটা, এই যে এইভাবে টাকাটা ঘুরাতে থাকেন, তরল করে বাড়াতে থাকেন। এটাই মূলত ফাইন্যান্স, এটা মারাত্মক স্ট্র্যাটেজি। এটাই ফাইন্যান্স, এটা ফাইন্যান্সের বিদ্যাটাই হচ্ছে কি যে এটা, এবং পড়াশোনা এটা কেন্দ্রিক। এবং এটার জন্য যে ঘটনা, তো বন্ড হচ্ছে কি যে আসলে ঋণ লেনদেন, এবং বন্ডের থেকে যে লাভটা আসে সেটা হচ্ছে সুদ। তো ব্যক্তিগতভাবে অবশ্যই আমি সুদ বিরোধী। আর বন্ড যখন আপনি কিনে রাখেন আর এটা ম্যাচুরিটি পর্যন্ত, অর্থাৎ শেষ হওয়া পর্যন্ত, দেখা গেল 10 বছর মেয়াদি বন্ড, আজকে কিনলেন, 10 বছর হাতে ধরে রাখলেন, তারপর 10 বছর পরে আপনি ক্যাশ আউট করলেন, সেই ক্ষেত্রে কি প্রতি বছর বছর সুদ দেওয়া হয়, আর মাঝখানে আর কি টাকাটা ফিক্সড অ্যামাউন্ট থাকে। এই ক্ষেত্রে আবার ইনফ্লেশনের কারণে প্রিন্সিপালটা কিছুটা নষ্ট হয়। আদারওয়াইজ বন্ড বলা হয় কি যে ওয়ান অফ দ্য সেফেস্ট, কি বলবো, সঞ্চয়ের একটা মাধ্যম। এই তো এখন এই যে শেয়ার বা বন্ড, এই জিনিসগুলো নিয়ে আলাপ করলেন, এগুলো অনেক সময় দেখা যায় আমরা বাসায় বাবার সাথেও এই জিনিসগুলো নিয়ে অনেক আলাপ আলোচনা করি, অনেক কিছু জানতে পারি। সো ভাইয়া, আমরা তো শেয়ার এবং বন্ড নিয়ে অনেক কিছু জানলাম, এবং আমার স্কুলে আপনার একটা কোর্স আছে, এই কোর্সেও আপনি শেয়ার এবং বন্ড নিয়ে আরো বিস্তারিতভাবে অনেক কিছু বলেছেন। ওই কোর্সে একটি ইন্টারেস্টিং টপিক আছে, সেটা হচ্ছে হুন্ডি এবং মানি লন্ডারিং। আচ্ছা ভাই, এই দুইটা জিনিস কি কোনোভাবে জড়িত? যে অবশ্যই জড়িত। লন্ডারিং, মানি লন্ডারিং কি সেটা আগে একটু আলোচনা করি। আমরা কি করি, আমরা যখন কাপড়ে, যেমন আমি সাদা কাপড় পরেছি, কাপড়ে যখন দাগ লাগে তখন আমরা কি করি, ধোপার কাছে দেই, তাই না? জি। ধোপার কাছে দিলে ধোপা কি করে, ধোলাই করে, কাপড় ধোলাই করে। হ্যাঁ, ধোলাই করে। তো টাকাটাও এইভাবে ধোলাই। তো ধোলাই ইংরেজি কি? লন্ড্রি। লন্ড্রি। লন্ডারিং কি? ধোলাই করা, টাকা ধোলাই করা, মানি লন্ডারিং করা, টাকাটাকে ধোলাই করছে, কি করছে,
টাকার উপর যে কালো দাগ ছিল সেটা এটা সরিয়ে কালো টাকা সাদা সাদা করছে। আচ্ছা, এটা হচ্ছে লন্ডারিং। তো এই লন্ডারিং জিনিসটা যখন মনে করেন যে আপনি কালো টাকা গ্যাদার করলেন, হতে পারে যেমন দুর্নীতি, যে ইদানিং বাংলাদেশে অনেকে দুর্নীতিতে ধরা পড়ছে এবং দেখছেন যে এত কালো টাকা এত কালো টাকা, এইটা যখন আপনার হাতে একবার চলে আসে এবং এটা হচ্ছে কি যে কোনো আপনার ফর্মাল প্রুফ না থাকে যে আচ্ছা এই টাকাটা কোত্থেকে আপনার হাতে আসলো। নর্মালি দেখা যায় যে আমি ব্যবসা করেছি, এদিক থেকে এআই করেছি, আমি হচ্ছে যে চাকরি করেছি, এআই করেছি, একটা নির্দিষ্ট পর্যায়ের চেয়ে বেশি যাদের টাকা, এদের প্রত্যেকটা টাকার হিসেব দিতে হয় যে আমি এই এই খাত থেকে এইভাবে টাকা আয় করেছি এবং এটার পিছিয়ে এইভাবে ট্যাক্স দিয়েছি। এইটা যখন দেখা দিই তখন ওটাকে বলি সাদা টাকা, আর যে টাকায় এই প্রুফটা থাকে না সেটাকে আমরা বলি কালো টাকা। এখন আপনি মনে করেন যে একজনের থেকে 1 কোটি টাকা নিলেন, দুর্নীতির থেকে নিলেন, আবার হালাল ভাবেও আয় করতে পারেন। যেমন আপনি একজনের একটা ব্যবসা ব্যবসা কনসালটেন্সি করেছেন 1 বছর ধরে, কিন্তু এটার কোনো প্রুফ রাখেন নাই, আর সে আপনাকে এই 1 কোটি টাকা দিয়ে দিল। আপনি হালাল ভাবে আয় করেছেন, কিন্তু টাকাটা যে লেনদেন হয়েছে এবং যে ট্রানজেকশন, এই সবকিছু কি আনরেজিস্টার্ড, আনঅফিসিয়াল সবকিছু। হ্যাঁ, এটাই জিনিসটাকে কালো করে দিবে। তো আপনি চাচ্ছেন না যে এটা কালো থাকুক, সেজন্য আপনি এটাকে আবার চাচ্ছেন না যে ট্যাক্সও বেশি দেন। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি যে খাতগুলোতে ট্যাক্স কম সেখানে একটা মিথ্যা ব্যবসার ভান দেখাবেন এবং ভান দেখায় ওই ব্যবসার আয় হিসেবে এই টাকাটা আবার নিজে করে নেবেন। এটা হচ্ছে লন্ডারিং। হ্যাঁ, আমি আমার কালোটাকে ধুয়ে সাদা করে ফেললাম। আর হুন্ডির সাথে কিভাবে রিলেটেড, হুন্ডি কি সেটা আমাদেরকে বুঝতে হবে। হুন্ডি হচ্ছে কি যে আমরা যখন বিদেশের থেকে টাকা লেনদেন করি ইনফরমালি, সেটাই হচ্ছে হুন্ডি, ব্যাংক চ্যানেলের বাহিরে। ধরেন আপনি একজন ফ্রিল্যান্সার, আপনার ডলার আয় হচ্ছে, এখন আপনার পেপাল অ্যাকাউন্ট নেই, বাংলাদেশের সরকার পেপাল অ্যাকাউন্ট করতে দিচ্ছে না, আপনি আছেন বিপদে। বিপদে পড়ে এক বড় ভাইকে বলেন, ভাই আমি তো বিপদে আছি, বিদেশে বড় ভাই আপনার পেপাল অ্যাকাউন্ট আছে, আমি কাজ করবো আপনার অ্যাকাউন্টটা দিয়ে, ওখানে টাকা চলে যাবে আর আপনি আমাকে দেশে টাকা দিয়েন। তো উনি চিন্তা করলো আচ্ছা, আর দেশে তো আমিও সামনে টাকা আনবো দেশের থেকে, বিদেশে তো সেটেল হয়ে গেছি, দেশে আমাদের গাড়িটা আছে, গাড়িটা বিক্রি করে দিব আর ওই টাকাটা আমি বিদেশে আনতে চাই। কিন্তু বাংলাদেশ থেকে ডলার নিতে গেলে এয়ারপোর্টেও ধরবে, আবার ব্যাংকের মাধ্যমে নেওয়া সম্ভব না। কেমন, বাংলাদেশ থেকে একটা বড় অ্যামাউন্টের ডলার নিবেন, এই জিনিসটা নিষিদ্ধ এক প্রকার, যদি না স্ট্রং কোনো রিজন দেখাতে পারে। তো সে কি করলো যে গাড়িটা বিক্রি করে গাড়িটাকে আপনাকে দিয়ে দিল আর তার ডলারটা ওই পাশে চলে গেল। এই যে ইনফরমালি নিজেদের মধ্যে দুইটা ট্রানজেকশন হয়ে গেল, এক্সচেঞ্জ হয়ে গেল আর কি জিনিসটা, এইটাই হচ্ছে হুন্ডি। আবার ঠিকই ধরেন যে মধ্যপ্রাচ্যে আমাদের অনেক শ্রমিক আছে যারা অনেক কঠোর পরিশ্রম করে রেমিটেন্স অর্জন করছে, সেটা দেশের জন্য কল্যাণকর। তো এই ব্যক্তিরা যখন দুবাই থেকে বাংলাদেশে টাকা পাঠাবে, তখন সে কি করে যে দুবাই থেকে ডলারটা বাংলাদেশে পাঠাতে গেলে ব্যাংকের মধ্যে দিয়ে পাঠাতে ব্যাংক ফি বা অন্যান্য চার্জ আছে, সেটাতে অত ভালো লাভ পাচ্ছে না, বা যে রেট সেটা ভালো না। এর ফলে সে কি করে যে একজন লোককে খুঁজে, যে হচ্ছে দুবাইতে টাকা পাঠাতে চায় বাংলাদেশ থেকে। এখন আপনার হাতে যে কালো টাকাটা আছে, হ্যাঁ, এটা দুর্নীতির মধ্যে হোক বা যের মধ্যেই হোক বা হালাল ভাবে হোক, কিন্তু আপনার টাকাটা যে কালো, এই টাকাটা আপনি হাতে রাখতে যাচ্ছেন না, কিন্তু পেতে যাচ্ছেন। তো আপনি ওকে বলবেন যে দুবাইতে আমার লোক আছে, ওর কাছে তুমি এত ডলার দিয়ে দিও, আর বাংলাদেশে তোমার পরিবারের কাছে এত টাকা দিয়ে দিলাম। তো বাংলাদেশে ওর পরিবারের হাতে অল্প অল্প টাকা কোত্থেকে আসছে, এগুলো আসলে ওইভাবে নজরদারি করা সম্ভব না বা করেও না। তো আপনি 100 জনকে 1 লাখ টাকা করে দিয়ে দিলেন, ওরা ওদের মতন করে খরচ করলো। এই যে মাঝখানে আপনার হাতে 1 কোটি টাকা আসলে 100 জনকে দিলেন, এটা কোনো রেজিস্ট্রেশন নাই, কিন্তু আপনি সেরে গেছেন। হ্যাঁ, ওদিকে দুবাইতে এই 100 জনের থেকে আপনি ডলার কালেক্ট করলেন, ওই ডলারটা দুবাই সরকারের কাছে আবার একটু হালালাইজেশন করতে হবে, ওখানে কিন্তু এটা কালো। তো সেই ক্ষেত্রে আপনি দুবাইতে একটা ভুয়া ব্যবসা খুলতে পারেন একটা রেস্টুরেন্টের মতন, বা আপনি বললেন কি যে আচ্ছা 1 কোটি টাকার ডলার তো অত বেশি না, সেই ক্ষেত্রে আপনি চাইলে দুবাইতে আবার ট্যাক্স নাই, তো এই হিসেবে ওখানে ব্যবসা করলেও লাভ সব দিক থেকে। তো আপনি সুন্দর দোকান দিলেন, বলেন এখান থেকে লাভ হচ্ছে, কিন্তু আসলে এটা হচ্ছে আপনার জাস্ট ব্ল্যাক মানি হোয়াইট করার একটা টুল। আবার আপনি চাইলে বলতে পারেন যে না, আমি দুবাইতে ছোটখাটো কিছু জিনিস কিনলাম যেগুলো এইভাবে রেজিস্টার করবে না, যেমন কিছু আইফোন কিনলাম, কিছু ল্যাপটপ কিনলাম, সেগুলা আবার বিভিন্ন ভাবে নিজের জন্য বা অন্যের জন্য ব্যবহার করে ঘুরে ফিরে, ছোট অ্যামাউন্ট হলে এইভাবে ম্যানেজ করতে পারে। আর বড় হলে এটার পিছিয়ে আবার আরেকটা অধ্যায় আছে। তো দেখলেন তো কিভাবে দুইটা জিনিস জড়িত, এটা বিশাল জায়গা। দেখো এই
মানে এইটা নিয়ে আইডিয়া আমার একদমই ছিল না, আজকে মনে হলো পুরোপুরি নতুন ভাবে আর কি এই জিনিসটা জানলাম আর কি হুন্ডি সম্বন্ধে। সো আপনার কাছে এই হুন্ডির কনসেপ্টটা যে জানলাম এটা আমার কাছে একদমই নতুন, মানে আমার মনে হয়েছে এই জিনিসটা আমি এর আগে কখনো শুনি না এইভাবে। এখন যেহেতু আপনার কথায় কথায় ফ্রিল্যান্সিং এর জিনিসটা উঠে আসছে, আমাদের জেনারেশনের খুবই হাইপড আপ একটা জিনিস হচ্ছে ফরেক্স ট্রেডিং, ক্রিপ্টো, এমএলএম, সবাই এগুলোতে ট্রেডিং করতে চায়, ইনভেস্ট করতে চায়। কিন্তু ভাইয়া পার্সোনালি আমার কাছে মনে হয় জিনিসটা খুবই রিস্কি। এখন আপনি কি মনে করেন এই যে ফরেক্স ট্রেডিং বা ক্রিপ্টো এই জিনিসটা কি আসলে খুব রিস্কি? আচ্ছা, বেশ কয়েকটা প্রশ্ন এসে গেছে, একটা একটা করে উত্তর দেই। প্রথমে আসছে ফরেক্স ট্রেডিং বা ডলার ইত্যাদি। কিছুদিন আগে একটা প্রশ্ন করেছিলাম যে ডলার যদি আপনি কিনতেন, দেখা গেল যে আপনার 2003-এর দিকে খুব সম্ভবত ডলারের দাম ছিল 70-এর মতন। তো সেই সময় যদি আপনি 70 লাখ টাকার ডলার কিনতেন, বর্তমানে সেই ডলার বিক্রি হলে আপনি পেতেন 1,22,00,000 টাকা বা 1,20,00,000 টাকা। তো এই যে আয়টা হলো, এটা কি লাভ লাভ কত? তো অনেকে বলবে যে না, এখানে তো আমি একটা বড় অ্যামাউন্টের লাভ করলাম, আমি প্রায় 52 লাখ টাকা লাভ করলাম। কিন্তু আমি বলবো যে না, এখানে কোনো লাভ হয়নি, আপনার টাকার দাম কমে গেছে। কারণ আপনি তখন 70 লাখ টাকা দিয়ে যা কিনতেন, এখন আসলে 1,22,00,000 টাকা দিয়ে তা কিনতে পারেন না, হিসাবে আপনি লাভ তো করেনি না, বরং লস হয়ে গেল আরো মনে আমার মতে লস হলো। অনেকে বলবে লস হয়নি, অনেকে বলবে না সমান সমানই আছে, কারণ ডলারটা আসলে টাকার রেটটাকে ইকুয়াল করে দেয়। কিন্তু ব্যক্তিগতভাবে আপনার আরেকটু চিন্তা বেশি করতে হবে। কি চিন্তা করতে হবে? ডলারে ইনফ্লেশন আছে কিনা। ডলার কিন্তু 100% জিরো ইনফ্লেশন না। ডলার প্রতি বছরই 2%, 3%, 4%, 6% পর্যন্ত ইনফ্লেশন হয়েছে এর মাঝে। তো ওভারঅল আমি একটা হিসাব করে দেখেছি যে গত 20 বছরের মধ্যে ডলারের ইনফ্লেশন ইন টোটাল প্রায় 44% হয়ে গেছে। তার মানে আপনি টাকার 44% ভ্যালু হারালেন, অথচ আপনি খুশি যারে আমি তো একটা বিশাল ভালো বিনিয়োগ সিদ্ধান্ত নিলাম। একদম ভুল সিদ্ধান্ত। তো এই জন্য আর কি এই জিনিসগুলো নিয়ে যদি অনেক হাইপ উঠে একবার বলে এই ডলার কিন্তু, আসলে জিনিসগুলো একটু চিন্তা করা উচিত। শর্ট টার্মে ডলারের দাম বাড়বে, শর্ট টার্মে কিনে শর্ট টার্ম ক্যাশ আউট করলেন, এই যে আবার টাকাটা কিনবেন, সাথে সাথে আবার টাকাটা অন্য কোনো খাতে খরচ করে ফেলতে হবে যে খাতে এখনো দাম বাড়ায় নাই। তো এগুলা কিন্তু নজর রাখার বিষয়, তা না হলে বিনিয়োগ করবেন সারা জীবন, লাভবান হবেন না। আর ফরেক্স ট্রেডিং আর ক্রিপ্টো, এই দুইটা নিয়ে জানতে চাইছেন। ফরেক্স ট্রেডিং কি? ফরেক্স ট্রেডিং হচ্ছে যে এই যে ডলারের দাম একবার বাড়ে, টাকার দাম কমে, আবার এরপরে দেখা গেল যে জাপানিজ ইয়েনের দাম বাড়লো কমলো, তারপরে আপনার এনিথিং, মূলত যেই কারেন্সি গুলো নিয়ে বেশি ট্রেডিং হয়, একটা হচ্ছে ডলার, আরেকটা হচ্ছে পাউন্ড, আরেকটা হচ্ছে সুইস ফ্রাঙ্ক, আরেকটা হচ্ছে নিউজিল্যান্ডের ডলার, আরেকটা হচ্ছে আপনার জাপানিজ ইয়েন। এদেরকে নিয়ে বেশি ট্রেডিং, কানাডারও আছে। তো এদেরকে নিয়ে কিন্তু ট্রেডিংটা সবচেয়ে বেশি হয়। কেন? কারণ এগুলার একটার দাম এটার বিপরীতে কমে, আরেকবার বাড়ে। তো সারাক্ষণ মানুষ চিন্তা করে এখন এটা কিনবো, এখন এটা কিনবো, এখন এটা কিনবো, এখন এটা এভাবে ঘুরে যেতে থাকে। তো ঘুরাইতে গেলে এখানে লাভ হওয়ার সম্ভাবনা যেমন, লস হওয়ার সম্ভাবনাও তেমন। কেমন? এখানে কিন্তু কোনো নতুন কোনো প্রোডাকশন হচ্ছে না, কোনো ভ্যালু এডিশন হচ্ছে না সমাজে। আপনি জাস্ট কি টাকাটা ঘুরেছেন এবং মনে করছেন যে এখান থেকে লাভবান হবেন। একটা স্মল ভ্যালু এডিশন হয়, সেটা হচ্ছে যে মার্কেটটা তরল থাকে, কিন্তু ওইটা আসলে নট দ্যাট সিগনিফিকেন্ট, কারণ এই মার্কেট এমনি অনেক বড় এবং তরল। তো সব মিলিয়ে দেখা গেল যে পৃথিবীতে ট্রেডিং এর জন্য, মানে রিয়েল বিজনেস অ্যাক্টিভিটিস এর জন্য যে পরিমাণ ট্রানজেকশন হয়, তার চেয়ে আরো বহু গুণ বেশি ট্রানজেকশন হয় ফরেক্স ট্রেডিং এ। জাস্ট দাম উঠানামা করতে পারে, যে স্পেকুলেটিভ ট্রানজেকশন, সেইটা। এই পুরাটা হচ্ছে কি যে ফরেক্স ট্রেডিং এর ব্যাপার। এখন এই মার্কেটে আপনি ঝাঁপ দিবেন এবং আশা করবেন যে আপনি সারাক্ষণ লাভবান হবেন, এটা খুব খুব মানে মারাত্মক একটা, মানে আগুন নিয়ে খেলা করার মতন সিদ্ধান্ত। আমি আমার সারা জীবনে একজনকে খালি দেখেছি যে বলতে পারছে যে ফরেক্স মার্কেট থেকে তার মোটামুটি এভারেজে আপনার বন্ধু নাকি কোনো নাম? না, নাম কিন্তু সে অন্যের বিনিয়োগ নেই, যে আমি বিশেষ কারণে তো উচ্চারণ করতে চিনাতে পারি, যেটাই হোক। বাট সে কেমন ইনকাম করেছে, কেমন লাভ হয়েছে? হ্যাঁ, তার প্রতি মাসে গড়ে 2.5 লাখের মতন লাভ থাকে। 2.5 লাখের মতো? হ্যাঁ, এবং সে বলছে ওইভাবে লস হয় না, কারণ সে কিছু কোনো একটা ভাবে একটা উপায় বের করতে পারছে, যে যার মধ্যে দিয়ে। এখানে কি তাহলে পার্সোনাল ক্রেডিটটা এটা নাকি মার্কেটের সাথে? তো আমার এটা পার্সোনাল ক্রেডিট, কিন্তু বেশিরভাগ মানুষ হচ্ছে কি যে সর্বস্ব হারাইছে, এবং উনি যে লাভটা করছে সেটা হচ্ছে সে হারাচ্ছে তার থেকে পাওয়া। এখানে কিন্তু টোটাল প্রোডাকশন বলে কিছু হচ্ছে না, যে আমি বীজ বুনলাম, এখান থেকে ধান হলো, সেইটা আমি কেটে বিক্রি করলাম, যে একটা প্রোডাকশন হচ্ছে। বা একটা গরু পালছি, দুধ দিচ্ছে, কিংবা একটা ব্যবসায় ইন্ডাস্ট্রিতে আমি গার্মেন্টস এর প্রোডাক্ট বিক্রি করছি, কিংবা আমি চশমাটা তৈরি করছি, কম্পিউটার তৈরি করছি, মোবাইল ক্যামেরা তৈরি করছি, কিছুই হচ্ছে না।
জাস্ট আমি টাকাটা লেনদেন করে বড় লোক হচ্ছে, এছাড়া হচ্ছে ফরেক্স। তো এটা ঝুঁকিপূর্ণ এবং এটা থেকে আসলে এটাতে আমি নিজে কোনো ভ্যালু দেখি না এবং উৎসাহিত করতে চাই না, আনলেস ইউ আর সামওয়ান স্পেশাল। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে যে ক্রিপ্টো। ক্রিপ্টো যারা ট্রেডিং করে তারা ফরেক্স এর মতোই করে, অনেকে গোল্ডেও ট্রেডিং করে, একই, অনেকে অয়েলেও করে, অয়েল তেল, হ্যাঁ, জ্বালানি তেল, এই সব কিছুর একই কাজ করে। তারা কোনটার দাম উঠতে পারে না কমতে পারে এটার ভিত্তিতে টাকা লেনদেন করতে থাকে। একটু আগে যেটা বলেছিলাম যে যেমন ডলারের দাম দেখা গেল যে বাড়তে পারে, তাড়াতাড়ি ডলার কিনলাম, তারপর ডলারটা বিক্রি করে টাকা করলাম, এরপরে চিন্তা করলাম কিসের দাম বাড়তে পারে, তেলের দাম নাকি সবজির দাম। এখন এটা যদি আপনি ব্যবসা হিসেবে করেন আমি সমস্যা দেখি না, কিন্তু এইটাকে যদি আপনি প্রফেশন হিসেবে ধরে আপনি অনেক বড় বড় অ্যামাউন্টের টাকা নাড়াচাড়া করতে থাকেন, তখন আসলে বাজারে এটার প্রভাব পড়ে। সেই জন্য দেখবেন হুট করে একটা জিনিসের দাম অনেক বেড়ে যেতে পারে। এটা আমেরিকাতে বেশি হয়, বাংলাদেশে কিন্তু এটা কম হয়। এমনকি আমেরিকাতে এমন একটা সিচুয়েশন হয়েছিল যে তেলের দাম $0 হয়ে গেছে, $0 জ্বালানি তেলের দাম, এবং তার কিছুক্ষণের মধ্যে এটা নেগেটিভ হয়ে গেছে। হ্যাঁ, যে মানে তেল আমি যদি আমি কিনলে ওরা আমাকে টাকা লাভ, বিক্রি করলে লস। আচ্ছা, মানে আমাকে টাকা দিয়ে তেল ধরাই দিবে যে হ্যাঁ তুমি, আমি তোমার কাছে তেল বিক্রি করলাম, সাথে কিছু টাকা দিলাম। এটা করোনার সময় হয়েছিল, একটা এক্সট্রিম কেস। কিন্তু আসলে ফাইন্যান্সিয়ালাইজেশন যখন অতিরিক্ত হয়ে যায় তখন রিয়েল বিজনেসটা নষ্ট হয় আসলে অনেক ক্ষেত্রে। এমনকি হেলথ সেক্টর নিয়ে ফাইন্যান্সিয়ালাইজেশন হয় বা হয়েছে আমেরিকাতেও। ওখানে দেখা গেল যে একটা ঔষধের প্যাটেন্ট কিনে ইচ্ছে করে ওষুধের দাম বাড়াই দিল, সে বললো ইটস মাই ইনভেস্টমেন্ট। তো এইভাবে যখন আমরা মানি দিয়ে সবকিছু জাস্টিফাই করতে চাই তখন আসলে সমস্যা হয়। শেষ প্রশ্ন যে ক্রিপ্টো জিনিসটা কি এবং ক্রিপ্টোতে রিস্কি কিনা, ক্রিপ্টোটা বা হালাল কিনা, বা অনেকেই প্রশ্নটা করে আমাকে, হয়তো এখন উত্তর দিব যে মানে শরীয়ত মোতাবেক জিনিসটা, হ্যাঁ, বা ওভারঅল জিনিসটাই বা কি। ক্রিপ্টো হচ্ছে কি যে একটা মুদ্রা, যেমন ডলার একটা মুদ্রা, আমার বাংলাদেশি টাকা একটা মুদ্রা, স্বর্ণ মুদ্রা হলে মুদ্রা, যদি মুদ্রা হিসেবে ব্যবহার করা, অলংকার তো মুদ্রা না, যাই হোক। তো তেমনি ক্রিপ্টো একটা মুদ্রা। আমরা কিন্তু বর্তমানে দেখেন একটা জিনিস, আমরা সব লেনদেন ডিজিটালি করার চেষ্টা করি। মনে করেন যে আমি ঢাকা থেকে চিটাগাঙে একটা বই বিক্রেতা থেকে বই কিনবো, কিংবা ফল বিক্রেতা থেকে ফল কিনবো, কিংবা আমি অনলাইনে অর্ডার দিব, মোটামুটি আমরা কিন্তু ডিজিটাল পেমেন্টটাই আমাদের। এই ক্ষেত্রে ফিজিক্যাল মানি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো ডিজিটাল যে ওয়ার্ল্ডে সেখানে সুদমুক্ত একটা নতুন মুদ্রা আসবে, এবং সেইটা কোনো সেন্ট্রাল অথরিটির হাতে না থেকে, সোনা যেরকম বিভিন্ন খনিতে ছড়ানো ছিটানো কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি বা সরকার হাতে নেই, ঠিক তেমনি এইরকম একটা ডিজিটাল ওয়েতে তৈরি হওয়া ডিজিটাল ডিস্ট্রিবিউশনের মধ্যে দিয়ে, এই একটা নেটওয়ার্কের মধ্যে দিয়ে মুদ্রা ব্যবস্থা চালু করার যে একটা, মানে আমি বলবো যে যুগান্তর একটা ভিশনারি স্বপ্ন দেখছে, সেইটার একটা ফলাফল ছিল বিটকয়েন। তারপরে আবারও অনেক ক্রিপ্টো এসেছে এটা পরের থেকে। তো এই যে বিটকয়েন, এই জিনিসটার যে এসেন্স, সেটা কিন্তু অনেকটা ছিল এমন যে ওকে, যে বর্তমানে যে আমরা ডলার উপর নির্ভরশীল, বর্তমানে যে সেন্ট্রালাইজড একটা মুদ্রা ব্যবস্থা, যেখানে বিভিন্ন দেশের প্রতিষ্ঠান, কিছু ব্যক্তি, কিছু সরকার, কিছু ব্যাংক আসলে আমাদের এভরিথিং নিয়ন্ত্রণ করছে, সেটাকে আমরা ব্রেকডাউন করে আমরা নতুন একটা চ্যানেল করব। কিন্তু সমস্যা হয়ে গেছে, এটা নিয়ে আমরা আবার ফাইন্যান্সিয়ালাইজেশন করে ফেলছি, স্পেকুলেশন করছি। বিটকয়েন কি? এটা একটা মুদ্রা, মুদ্রা দিয়ে আমরা কি করি? লেনদেন করি। কিন্তু আমরা কি এটাকে কি বললাম? ক্রিপ্টোতে ইনভেস্ট করব। হাউ কাম ইট ইজ এন ইনভেস্টমেন্ট? ইটস নট এন ইনভেস্টমেন্ট এট অল, তাই না? আমি কি বলতে পারি আমি টাকা ইনভেস্ট করব? টাকা আবার ইনভেস্ট করে কেমনে? আমি টাকা দিয়ে একটা ব্যবসা করব, টাকা দিয়ে শেয়ার কিনবো, টাকা দিয়ে আমি, আমরা তো এটাকে ইনভেস্টমেন্ট হিসেবেই জানতাম, টাকা ইনভেস্ট করব। টাকা, আপনার হাতে টাকা আছে, এটা কি ইনভেস্টমেন্ট? আমার হাতে 1 কোটি টাকা আছে, ইজ ইট এন ইনভেস্টমেন্ট নাকি এটা সঞ্চয়? সঞ্চয়। আপনার হাতে $1 কোটি আছে, এটা কি ইনভেস্টমেন্ট নাকি এটা সঞ্চয়? আমার তো মনে হয় এটা একটা সঞ্চয়। কিন্তু ডলারটা দিয়ে যদি আপনি একটা ফ্যাক্টরি করে ফেলেন, সেটা কি? সেটা ইনভেস্টমেন্ট। জি। ক্রিপ্টো কি? একটা মুদ্রা। মুদ্রা, মুদ্রা আপনার হাতে আছে, এটা কি? আচ্ছা, বুঝতে পেরেছি এখন। এটা কি সঞ্চয়? কিন্তু সে কি করে? ক্রিপ্টোতে কোনটার দাম বাড়তে পারে, কোনটার দাম কমতে পারে, এইটার উপর ভিত্তি করে, ঠিক ফরেক্স ট্রেডিং এর মতোই সে এখানেও ট্রেডিং শুরু করে দেয়। সেটা হচ্ছে ট্রেডিং, নট ইনভেস্টমেন্ট। কেমন? জি। এবং ওই কাজটাই হচ্ছে যে যারা ক্রিপ্টো ইনভেস্ট বলে আর কি, সেটা এটা তো আমি ফরেক্স এর মতোই, আমি এটা থেকে কোনো ভালো ভ্যালু খুঁজে পাই না, এবং এটা অবশ্যই রিস্কি, কারণ কেউ দাম হারলে কেউ আসলে পাবে। তো তো কিন্তু একটু তফাৎ আছে এখানে। ফরেক্স এর মার্কেটটা তো স্টেবল হয়ে গেছে, কিছু জিনিস যেমন বিটকয়েনের দাম একটানা বহু বছর বেড়েছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আর কি ট্রেন্ডটা কি প্রেডিক্ট করা যাচ্ছে? তার মানে
না, ট্রেন্ড প্রেডিকশনের অনেক টুল আছে, ট্রেন্ড বিষয়টা আলাদা। আর একটা হচ্ছে যে ফান্ডামেন্টাল, বিটকয়েনের দাম বেড়েছে ফান্ডামেন্টাল রিজনে, ওইটা দুইটা আসলে একটু Different. জটিল জিনিস, আমি চাচ্ছি না অত ডিপে যেতে বা জি, জি। যেটাই হোক। তো যেটা বলছিলাম যে একটা নতুন মুদ্রা যখন আসে এবং এটা ইউজিবিলিটি বাড়বে, এটাকে বুঝে যদি আপনি একটা লং টার্ম চিন্তা থেকে ধারণ করেন, সেটা ওয়ান থিং। আর আরেকটা যে সারাক্ষণ খালি খোঁজ খবর নিয়ে নাড়াচাড়া করে বাড়াবেন, সেটাই যদি আপনার মূল লক্ষ্য হয়ে যায়, মূল প্রফেশন হয়ে যায়, আপনার জীবনের একটা মেইন মাধ্যম, জীবিকা যেটা। তো সেটা আসলে আমি মোটেও এনকারেজ করি না আর কি। এটা হচ্ছে ব্যাপার। সাইড হাসেল হিসেবে। কারণ এটার আমি ভ্যালু দেখি না প্রথমত, আর তাছাড়া এটা অবশ্যই স্পেকুলেটিভ ইন নেচার ইন মেনি ওয়েজ। আচ্ছা, এইটা হচ্ছে। আর ক্রিপ্টো নিয়ে আরো কয়েকটা ব্যাপার আছে, অনেকে বলে মাইনিং। Mining. মাইনিংটা ভালোর মধ্যে দেখি। মাইনিংটা হচ্ছে কি যে যারা এই ফুল ট্রানজাকশনটা প্রসেসের মতন করে, বিভিন্ন যে পাজল সলভ করে, তো সেখান থেকে আর কি তারা একটা অ্যামাউন্ট পায়, এবং এটার মধ্যে দিয়ে কিন্তু মার্কেটটা মূল চালু থাকে। তো সেটাতে আমি সমস্যা দেখি না, এবং সেটাকে ভালো হিসেবে দেখি। অনেকে বলে ক্রিপ্টো হালাল না হারাম। আপনি যদি মুদ্রা হিসেবে ব্যবহার করেন, আপনি রিয়েল ট্রানজাকশনের জন্য, ধরা যাক আপনার ছেলে বিদেশে পড়াশোনা করছে, আপনি ওকে টাকা পাঠাবেন, এখন ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে আপনি 2-3 দিন অপেক্ষা করতে হবে, বিভিন্ন ফর্ম ফিল আপ করতে হবে, এখানে ডকুমেন্ট দিতে হবে যে না ভাই আমি এই উদ্দেশ্যে সিস্টেমের জটিলতা আছে। সেখানে আপনি ক্রিপ্টোতে জাস্ট সেকেন্ডের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন, সো ইজি এন্ড সো এফিশিয়েন্ট। সেই হিসেবে আমি এটাতে ধর্মীয় দৃষ্টিতে খারাপ কিছু দেখি না। তবে বাংলাদেশে যেহেতু এটা অবৈধ, তো সেই হিসেবে এটা বাংলাদেশে হয়তো আপনি এইভাবে করতে পারবেন না। যেসব দেশে বৈধ, এসব দেশে আর কি সহজে করা সম্ভব। বাংলাদেশে অনেকে করছে, অবৈধভাবে করছে, ইনফরমালি করছে, ওটা তাদের ব্যাপার। আর এইটাই ছিল মনে হয় ওভারঅল একটা সংক্ষিপ্ত ইয়ে, যে এটা নিয়ে কোর্সেও কিছু আলোচনা হয়েছে মোটামুটি। তো আশা করি ওখান থেকে এগুলো ছাড়া অন্যান্য জিনিস নিয়েও জানতে পারে। সো বেসিক ধারণা তো আমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। তো এখন কারো যদি আরো বিস্তারিত ধারণা আনতে হয়, তখন অবশ্যই আর কি আমাদের কোর্সটা করলে সে আরো এই রিলেটেড অনেক কিছু জানতে কোর্স পারবে। ছাড়াও আমার বই আছে, যেমন গল্পে গল্প অর্থনীতি বইটা আছে, সেখানে এই জিনিসগুলো নিয়ে আলাপ আছে। আবার ডলার সিস্টেম জানতে ডলারের খেলা আছে, বিশ্ব বাণিজ্য নিয়েও বই আছে। আমি তো এগুলো নিয়ে লিখে যাচ্ছি, এবং হয়তো আরো লেখার আরো বলার আছে। আহ, আসলে লার্নিংটা একটা জার্নি। আমি আপনার জীবনে সেই জার্নির একটা পার্ট হব, সেটা আমার জন্য পাওনা, আপনার জন্য যেন পাওনা হয়, সেই দোয়া তো অবশ্যই থাকে। ভাই এটা একটা মানে খুবই মেসিভ একটা উদ্যোগ আর কি আমাদের পুরো জেনারেশনের জন্য। সো ভাইয়া, এটা তো বই লেখার পার্টটা যেটা শুনলাম, এটা একটা মেসিভ উদ্যোগ ছিল। আশা করি আমাদের সবাই এটা আরো উপকৃত হবে এটা নিয়ে যদি আরো জানে, আপনার বই পড়ে বা আপনার কন্টেন্ট দেখে এই জিনিসগুলো নিয়ে আরো জানতে পারবে। সো ভাইয়া, যাওয়ার আগে আমাদের জেনারেশনের জন্য আপনি যদি কিছু একটা বলতেন। আহ আপনাদের জেনারেশনের ব্যাপারে বলতে গেলে আমার একটা কোটেশন মনে পড়ে। এটা আমেরিকার একজন রাজনীতিবিদ, সে অনেক বছর আগে এই কথাটা বলেছিল যে আহ, আমাদের যে ইয়াং যারা আসছে তাদের ব্যাপারে আফসোস, কারণ আমাদের ঋণগুলা, এই আমাদের যে সুদের বোঝাগুলা, সেগুলো তোমাদেরকে বহন করতে হবে। তো আপনারা যারা বড় হচ্ছেন, আসলে আমাদের পূর্ববর্তী প্রজন্মের চেয়ে আমরা নিজেরা ফ্রিডম কিছু হারিয়েছি, এবং আমাদের পরবর্তী প্রজন্ম ফ্রিডম, স্বাধীনতা হারাবে। আমরা দেখছি সবখানে যে একটা কেন্দ্রীয় যে ক্ষমতায়ন যেটা, এই যেমন চিন্তা করেন যে কর্পোরেশন গুলা, আগে যখন গ্রামে মানুষ বসবাস করতো, তারা কিন্তু নিজেদের আশেপাশের থেকে নিজেদের অর্থনৈতিক কর্মকাণ্ড, নিজেদের জীবন পরিচালনা করতে পারতো। কিন্তু এখন আস্তে আস্তে বড় বড় কর্পোরেশনের হাতে ক্ষমতাগুলা আর অনেক বেশি চলে যাচ্ছে। যেমন কৃষক যখন সার কিনে, তখন সেই সারটা কিন্তু আসে বড় বড় ফ্যাক্টরি থেকে, এবং সারেরও কিছু কেমিক্যাল বা কিছু কীটনাশকের কেমিক্যাল আসে জার্মানি থেকে, হ্যাঁ, যে স্পেশালাইজ যে জিনিসগুলা। তো দেখেন, এইভাবে কিন্তু একটা কৃষকের যে চাষবাসের উপর নিজস্ব যে স্বাধীনতা, সেটা এক পর্যায়ে কিন্তু চলে গেছে। তারপরে সে যখন প্যাকেট বা প্যাকেজিং এর জিনিস নেয়, সে কিন্তু আগের দিনে চটের ব্যাগ নিজে তৈরি করতে পারতো, বা কাগজের ঠোঙ্গা ব্যবহার করতে পারতো, বা একটা বাজারে নির্দিষ্ট ব্যাগ ছিল, এবং গ্রামের একজনই হয়তো তৈরি করতো, আরেকজন ব্যবহার করতো, একজন ঝুড়িতে। এখন সেখানে দেখছি আমরা বড় কর্পোরেশন গুলা যে প্লাস্টিকের ঝুড়ি, প্লাস্টিকের আপনার এই মাদুর, এমনকি যে ব্যাগ, পলিথিন ইন্ডাস্ট্রি, মানে এসব কিছু, হ্যাঁ, দেখবেন যে অল্প অল্প কিছু বড় বড় কর্পোরেশন গুলা নিয়ন্ত্রণ করছে। আর মুদ্রাটা তো ফুল সেন্ট্রালাইজেশন হয়ে গেছে। এই সব কিছুর উপরে আছে যে আমাদের যে ঋণের বোঝা, সুদ।
এই সব কিছুর জন্য আসলে আমাদের উপর এক কথা যে সব দিক থেকে যেন এক ধরনের একটা আমরা পাওয়ারলেস ফিল করছি, এবং অ্যাজ টাইম ইজ গোয়িং, সময় যত যাচ্ছে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের নিজস্ব পাওয়ারটা হারাচ্ছি। একটা বার চিন্তা করেন যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি, আমরা হয় অ্যান্ড্রয়েড নয় আইওএস, পৃথিবীর সবচেয়ে বড় বড় দুইটা কোম্পানি, এদের কাছে ছাড়া আমাদের কোনো অপশন নাই। না। ঠিক তেমনি আপনি চিন্তা করেন কম্পিউটার চালাবেন, হয় মাইক্রোসফট নয় অ্যাপল। দেখলেন তাদের হাতে কিন্তু অনেক কিছু, এমনকি একটা রাষ্ট্র দেখা গেল যে রাশিয়ার উপর বিরক্ত হয়ে মাইক্রোসফট থেকে শুরু করে গুগল অনেকে বলে তোমাকে আমি স্যাংশন দিব। এমন না যে রাশিয়া গুগল বা মাইক্রোসফটের বিরুদ্ধে কোন অ্যাকশন নিয়েছে বা আমেরিকার বিরুদ্ধে নিয়েছে, শেয়ার ইউক্রেনের ব্যাপার। কিন্তু ওই পাশে তো দেখলেন যে যেখানে একটা রাষ্ট্র পর্যন্ত ক্ষমতা হারায় ফেলতেছে, সেখানে আমরা ব্যক্তিত্ব কিছুই না। মানে মাঝে মাঝে মনে যেন এই ক্ষমতায়নটা কেন্দ্রীভূত করাটা আরো বাড়তে পারে সামনে। এটা মুদ্রা সুদ কেন্দ্রিকটা আমি অনেকভাবে ব্যাখ্যা করেছি, আজকে হয়তো আরো কয়েকটা বিষয় ব্যাখ্যা করলাম। এইভাবে আপনি চলতে গেলে সফটওয়্যার থেকে শুরু করে টেকনোলজি সব জায়গাতে এটা প্রমাণ পাবেন। তো এই জায়গাটা নিয়ে একটু চিন্তিত হওয়া এবং নিজেরা এন্টারপ্রেনারশিপের ব্যাপারে, উদ্যোক্তা হওয়ার ব্যাপারে আমি উৎসাহিত করি, এবং এই জায়গাগুলোতে যেন আমরা নিজেরা এই একটা নিজেদের ছোট ছোট ক্ষুদ্র ব্যবসার দিক থেকে আমরা কোনো সমাধান আনতে পারি। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে গ্লোবাল যে পাওয়ার সেন্টার তাদের প্রতি অতি বেশি নত না হয়ে পড়ি, হ্যাঁ, যেন নিজের অস্তিত্বটা নিয়ে সচেতন থাকি এবং এটাকে নিজেরা নিজেরা মিলে সমাধান করার কাজ করি। খুব কঠিন কিছু না, খুব কঠিন কিছু না। আমি কোমল পানীয় খেলাম না, আমি লেবু শরবত খেলাম, হয়ে গেছে সমাধান, তাই না? লেবু তো আমার পাশের বাসায় থেকে আসে বা একটা কৃষকের থেকে আসে। আমি এই প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা কমাবো, আমি যদি পাটের জিনিস সেটা ব্যবহার করবো। পাটকে তৈরি করে পাটের ইন্ডাস্ট্রিতে দেখেন হাত পাখা, আমি প্লাস্টিকের হাত পাখা ব্যবহার না করে তাল পাতার হাত পাখা ব্যবহার করবো। এগুলো হচ্ছে ছোট পর্যায়ের। আর বড় পর্যায়ের জন্য আমাদেরকে উদ্যোক্তা হতে হবে, কিছু কাজ করতে হবে। আর জ্ঞান অর্জনের কোনো বিকল্প নাই। জ্ঞান অর্জন হবে একটা মাধ্যম। জ্ঞান অর্জনই যদি একমাত্র লক্ষ্য হয়ে যায় তাহলে দেখা যাবে আমরা অনেক জ্ঞানী হব, কিন্তু আমাদের আর কিছুই থাকবে না জ্ঞান ছাড়া। কেমন বাগদাদ বলেন কি স্পেন, এরা খুব জ্ঞানী ছিল, খুব বই পড়ুয়া ছিল, কিন্তু স্পেনকে যখন খ্রিস্টানরা জর্জরিত করেছে, কচু কাটা করেছে, এবং বাগদাদকে মঙ্গলরা, তখন তাদের কাছে এই জ্ঞান তাদেরকে রক্ষা করতে পারেন, এবং জ্ঞানটাই তারা নিয়ে শেষ হয়ে গেছে। জ্ঞান অর্জন অবশ্যই প্রয়োজন, কিন্তু জ্ঞান অর্জনটাকে কিভাবে আমরা বাস্তবে কাজে লাগাবো সেটা নিয়ে চিন্তা ভাবনা করা প্রয়োজন। এটাই হচ্ছে আমার পরামর্শ। ভাইয়া, শেষ 5 মিনিটে আমরা মোটিভেশনাল অনেক কিছু শুনতে পারলাম। আশা করি আমরা আমাদের জেনারেশন এটা শুনে অনেক উপকৃত হবে। তো ভাইয়া, শত ব্যস্ততার মাঝখানেও আমাদের মাঝখানে আসছেন, এই ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে অনেক আলোচনা হলো। ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।